হ্যালো, ওয়েলকাম। আমরা আজকে এমআরসিএস ওয়ারিয়ার্স গ্রুপের পক্ষ থেকে এমআরসিএস পার্ট বিতে অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্স অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলাপ করবো, যেটা আমাদের এমবিবিএস লেভেল থেকে খুব রেগুলারলি এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের সিকুয়েলি, দ্যাট ইজ ইলেকট্রোলাইট অর বায়োকেমিক্যাল কনসিকুয়েন্সেস। আমরা জানি যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয় যখন যে কোনো কারণে পাইলোরিক পার্ট অর ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে আইদার ডিউ টু এনি ম্যালিগনেন্সি অর ডিউ টু ক্রনিক রিনাল আলসার এখানে কোনো একটা অবস্ট্রাকশন হয়। পরবর্তীতে এর ফলে পেশেন্ট বেসিক্যালি যেটা সিমটম নিয়ে প্রেজেন্ট করে, দ্যাট ইজ প্রজেক্টাইল ভমিটিং। ওকে, প্রজেক্টাইল ভমিটিং। এই প্রজেক্টাইল ভমিটিংই যখন খুব লং স্ট্যান্ডিং থাকে, দীর্ঘদিন ধরে থাকে, তার একটা খুব কমপ্লেক্স এবং ইন্ট্রিকেট একটা বায়োকেমিক্যাল অ্যান্ড ইলেকট্রোলাইট কনসিকুয়েন্স হয়। এই কনসিকুয়েন্সগুলো কিভাবে হয়, এটা খুব কমন একটা স্টেশন আছে ক্রিটিক্যাল কেয়ারের এমআরসিএস পার্ট বিতে, আমরা সেটা নিয়ে একটু আলাপ করবো। সো আমরা প্রথমে যদি খেয়াল করি যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কারণে কি হচ্ছে ভমিটিং। সো ভমিটিং এর কারণে, ভমিটিং এর সাথে যেটা লস হচ্ছে গ্যাস্ট্রিক কন্টেন্টের মধ্যে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো হাইড্রোজেন আয়ন থাকছে, ক্লোরাইড আয়ন থাকছে। সো লস হচ্ছে এই হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন। হাইড্রোজেন আয়ন যদি লস হয় তাহলে আলটিমেটলি ডেভেলপ করে, আমরা জানি, মেটাবলিক অ্যালকালোসিস। হাইড্রোজেন আয়ন লস হচ্ছে, ডেভেলপ করছে মেটাবলিক অ্যালকালোসিস। ক্লোরাইড আয়ন লস হচ্ছে, ডেভেলপ করছে হাইপোক্লোরেমিয়া। আমরা ধীরে ধীরে একটা করে দেখতে থাকবো। সো ক্লোরাইড আয়ন লস হচ্ছে, ডেভেলপ করছে হাইপোক্লোরেমিয়া। ওকে, এখন আমরা একটু প্যানক্রিয়াটিক সিক্রেশনের দিকে যাব। আমরা জানি যে প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন সিক্রেশন, প্যানক্রিয়াটিক জুস, এটা দুই ধরনের সিক্রেশন হয়, রাইট? একটাকে আমরা বলি হাইড্রোলাইটিক সিক্রেশন, যেটা বেসিক্যালি সিক্রেটিং এনজাইমের মাধ্যমে হয়। হাইড্রোলাইটিক সিক্রেশন, হাইড্রোলাইটিক, যেটার স্টিমুলাস আসে সিক্রেটিন হরমোনের প্রভাবে। এটা মূলত বাইকার্বনেট রিচ সিক্রেশন। আরেকটা সিক্রেশনকে বলা হয় এগবোলিক সিক্রেশন। আমি কেন বলছি একটু পরে ক্লিয়ার হবে। এটা এনজাইম রিচ সিক্রেশন। এটার স্টিমুলেশনটা আসে কোলেসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন এনজাইমের মাধ্যমে। অর্থাৎ প্যানক্রিয়াসের এই এক্সোক্রাইন দুই ধরনের সিক্রেশন, দুটো মেজর জিআই হরমোনের রেসপন্সে সিক্রেশনটা হয়। সো সিক্রেটিন কখন এই হাইড্রোলাইটিক সিক্রেশনটা করে? আমরা জানি যে স্টমাকের মধ্যে একটা মিউকাস ব্যারিয়ার থাকে, খুব স্ট্রং একটা মিউকাস ব্যারিয়ার, যার জন্য স্টমাক তার নিজের অ্যাসিড দিয়ে ডিস্ট্রয়েড হয় না। কিন্তু ডিউডেনামে যখন সেই অ্যাসিডিক কাইমটা আসবে, ডিউডেনামের ব্যারিয়ারটা তো খুবই পাতলা, খুবই থিন এবং খুবই ভালনারেবল টু অ্যাসিড কাইম। সো ডিউডেনামকে প্রোটেকশন করার জন্য ডিউডেনামে অ্যাসিডিক কাইম পৌঁছানোর অনেক আগেই প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট রিচ সিক্রেশন ডিউডেনামে এসে অপেক্ষা করে। সো যখনই স্টমাকে অ্যাসিড রিলিজ হয়, তার রেসপন্সে, আই রিপিট, যে ডিউডেনামে খাবার আসার আগেই, কাইম আসার আগেই সেই বাইকার্বনেট রিচ সিক্রেশনটা ডিউডেনামে চলে আসে। কোথা থেকে? ফ্রম প্যানক্রিয়াটিক অ্যাসিনাস, দ্যাট ইজ দ্য হাইড্রোলাইটিক সিক্রেশন। এবং তার স্টিমুলাসটা কে দেয়? সিক্রেটিন। এখন প্রশ্ন হলো যে বাইকার্বনেট কোথা থেকে পায়? আমরা দেখেছি যে কোনো অ্যাসিনাস বা যে কোনো গ্ল্যান্ডের স্ট্রাকচার আঁকলেই তার সাথে সাথে সবসময় একটা ক্যাপিলারি অ্যাসোসিয়েটেড থাকে। অর্থাৎ গ্ল্যান্ড যে র ম্যাটেরিয়ালগুলো, গ্ল্যান্ডের সিক্রেশন এনজাইম হোক বা যে কোনো সিক্রেশন তৈরির যে র ম্যাটেরিয়ালগুলো, এগুলো সবসময় সে তার সারাউন্ডিং ক্যাপিলারি অর্থাৎ ব্লাড থেকে নেয়। যখন প্রয়োজন ব্লাড থেকে নেয়, যখন প্রয়োজন হয় না তখন ব্লাড এসে ফেরত দেয়। এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। সো সিক্রেটিনের প্রয়োজনীয় স্টিমুলাস হলো অ্যাসিডিক কাইম। যখন ভমিটিং এর কারণে স্টমাক থেকে হাইড্রোজেন আয়ন লস হয়, তখন অ্যাসিডিটি কমে যায়। স্টমাকের অ্যাসিডিটি কমে যাওয়ার কারণে সিক্রেটিনের পরিমাণও কমে যায়। সিক্রেটিনের পরিমাণ যখন কমে যায়, তখন প্যানক্রিয়াস চিন্তা করে, ওকে, ডিউডেনামে যেহেতু খুব বেশি অ্যাসিড আসছে না, সো আমার সিক্রেশনের পরিমাণও খুব একটা বাড়ানোর দরকার নেই। তখন প্যানক্রিয়াস খুব বেশি হাইড্রোলাইটিক সিক্রেশন, বাইকার্বনেট সিক্রেশন ডিউডেনামে পাঠায় না। তার ফলশ্রুতিতে কি হয়? এই বাইকার্বনেট, যেটা ব্লাড থেকে প্যানক্রিয়াসে আসার কথা ছিল, সেটা না এসে আরো বেশি পরিমাণ প্যানক্রিয়াসে রিটেনশন হয়। সো এই মেটাবলিক অ্যালকালোসিসের কনসিকুয়েন্সে সিক্রেটিনের পরিমাণ কমে যাচ্ছে, যেটা বাইকার্বনেট রিচ সিক্রেশন কমিয়ে দিচ্ছে ফ্রম প্যানক্রিয়াস, এবং এই বাইকার্বনেট রিটেনশন হচ্ছে ব্লাডে। বাইকার্বনেট রিটেনশন হয়ে ইন্টার্ন সে এই
মেটাবলিক অ্যালকালোসিসকেই আরো পটেনশিয়েট করছে। তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ক্ষেত্রে মেটাবলিক অ্যালকালোসিসের মূলত মেকানিজম দুটো, একটা ডিরেক্ট লস অফ হাইড্রোজেন আয়ন, আরেকটা ইনডিরেক্টলি ডিক্রিজড সিক্রেশন অফ দিস সিক্রেটিন হরমোন এন্ড ইভেন্চুয়ালি রিটেনশন অফ দ্যাট বাইকার্বনেট আয়ন ইনটু ব্লাড। ওকে, সো এই পর্যন্ত আমরা ধরে নিলাম ইটস ওকে। এখন এই বাইকার্বনেট যখন ব্লাডে রিটেনশন হয় বা অ্যাজ এ হোল যখন মেটাবলিক অ্যালকালোসিস হয়, আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডারের কম্পেনসেশন গুলো জানি, যখন মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হয় তখন কিডনি কি করে, তার রেসপন্সে আইদার অ্যাসিড অথবা অ্যালকালি ইউরিনের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে। সো যেহেতু এখানে মেটাবলিক অ্যালকালোসিস হলো, সো আমরা এখানে লিখি যে মেটাবলিক অ্যালকালোসিস। সো কিডনি কি করবে, আলটিমেটলি কিডনি বেশি বেশি পরিমাণ বাইকার্বনেট এক্সক্রিশনের চেষ্টা করবে, যে বডি থেকে বা প্লাজমা থেকে বাইকার্বনেট বের করে দিলে তার অ্যালকালিনিটি কমে আসা শুরু করবে। এখন বাইকার্বনেট যে চ্যানেলগুলো দিয়ে কিডনি দিয়ে বের হয় তারা বেসিক্যালি এক ধরনের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তারা সোডিয়াম আয়ন ছাড়া বের হতে পারে না। সো তারা এই বাইকার্বনেট যখন বের হয় তখন সে সোডিয়ামের সাথে বের হয়, অর্থাৎ সে সাথে করে সোডিয়াম নিয়ে বের হয়। যখনই সে সোডিয়াম নিয়ে বের হয়, বাইকার্বনেটটা এক্সেস ছিল, সে বের হয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু সোডিয়ামের আয়ন তো এক্সেস ছিল না, সে তো নর্মাল লেভেলে ছিল। তখন আলটিমেটলি excretion along with sodium which in turn causes hyponatremia। আমরা থার্ড একটা ইমব্যালেন্স পেয়ে গেলাম, এটা করে হাইপোনেট্রেমিয়া। তাহলে আমরা পেয়েছি হাইপোক্লোরেমিয়া, পেয়েছি মেটাবলিক অ্যালকালোসিস, পেলাম হাইপোনেট্রেমিয়া। হাইপোনেট্রেমিয়া যখনই হয়, হাইপোনেট্রেমিয়ার রেসপন্সে তখন রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন, আমি ডিটেইলসে সেটাতে যাচ্ছি না, আমরা সবাই জানি এই মেকানিজম। হাইপোনেট্রেমিয়া হলেই সেখানে অ্যাক্টিভেশন হয় রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, এই রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম কি করে, সোডিয়ামকে কনজার্ভ করার জন্য বডি থেকে পটাশিয়ামকে বের করে দেয়। সোডিয়াম পটাশিয়াম চ্যানেলের উপরে কাজ করে কাউন্টার ট্রান্সপোর্ট, ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং টিউবুল, আমরা সবাই এটা জানি। সো এই অ্যালডোস্টেরন তখন বেশি বেশি পরিমাণ সোডিয়াম কনজার্ভ করার জন্য এর রেসপন্সে পটাশিয়াম আয়ন বের করে দেওয়ার চেষ্টা করে, তার ফলে ডেভেলপ করে হাইপোক্যালেমিয়া। কিন্তু পটাশিয়াম আয়ন বডিতে খুব ন্যারো রেঞ্জের মধ্যে মেইনটেইন হতে হয়, কারণ পটাশিয়াম আয়নের উপরে হার্টের অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। সো পটাশিয়াম একটা ক্রিটিক্যাল লেভেলে পৌঁছে যাওয়ার পরে বডি আর পটাশিয়ামকে এক্সক্রিশনে অ্যালাউ করতে পারে না, কিন্তু স্টিল হাইপোনেট্রেমিয়া পারসিস্ট করে যাচ্ছে ডিউ টু পারসিস্টেন্ট ভমিটিং। সো বডি তখন চিন্তা করবে যে আমার অন্য কোনো একটা ক্যাটায়নকে আমি এক্সচেঞ্জ করব সোডিয়ামকে কনজার্ভ করার জন্য। তখন আলটিমেটলি একটা ক্রিটিক্যাল লেভেলে হাইপোক্যালেমিয়া পৌঁছে যাওয়ার পর বডির হাতে তখন আরেকটা ক্যাটায়ন থাকে, তার নাম হাইড্রোজেন আয়ন। তখন সে হাইড্রোজেন আয়ন কে এক্সক্রিট করে ইউরিনের সাথে, হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন ইন ইউরিন। যখন পটাশিয়াম একটা ক্রিটিক্যাল লেভেলে পৌঁছে যায় তখন এই সোডিয়ামের সাথে এক্সচেঞ্জ হয় হাইড্রোজেন। সো এখন আমরা একটা জিনিস খেয়াল করব, মেটাবলিক অর অ্যাসিড বেস ডিসঅর্ডারটা ছিল, অ্যাবনর্মালিটি ছিল মেটাবলিক অ্যালকালোসিস। সো অবভিয়াসলি ইউরিনটা কেমন হওয়ার কথা, অ্যালকালাইন ইউরিন হওয়ার কথা, এটাই তার কিডনির রেসপন্স। কিন্তু হাইড্রোজেন আয়ন ইউরিনে বের হয়ে যাওয়ার জন্য ইউরিনটা হয়ে গেল অ্যাসিডিক, যেটাকে আমরা বলছি অ্যাসিড ইউরিয়া। কিন্তু এটা তো হওয়ার কথা না, তাই না? হওয়ার কথা মেটাবলিক অ্যালকালোসিসের রেসপন্সে অ্যালকালাইন ইউরিন। যখন কোনো কিছু হওয়ার কথা থাকে এবং হয় তার উল্টো, তখন আমরা সেটাকে বলি প্যারাডক্স, দ্যাট ইজ প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। সো যেহেতু এই অ্যাসিড ইউরিয়া হওয়ার কথা না, হওয়ার কথা ছিল অ্যালকালাইন ইউরিন, তারপরও যেহেতু অ্যাসিড ইউরিয়া হলো, তাই আমরা এটাকে বলি প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া। সো দেখা যাচ্ছে পারসিস্টেন্ট ভমিটিং ইন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কতগুলো অ্যাবনর্মালিটি করে, মেটাবলিক অ্যালকালোসিস, হাইপোক্লোরেমিয়া, হাইপোনেট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া এবং ইন দ্য লং রান প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া। এরপরেও যদি পারসিস্টেন্ট ভমিটিং আরো চলতে থাকে, সেখানে আরো একটা অ্যাডিশনাল প্রবলেম হতে পারে। সেটা কি হতে পারে, বডিতে যখন এই মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে, সো অ্যালকালোসিস ডেভেলপ করার কারণে তখন বডিতে অ্যানায়নের পরিমাণ বাড়তে থাকে। ওকে, অ্যানায়নের পরিমাণ বাড়তে থাকে, যেহেতু মেটাবলিক অ্যালকালোসিসের কারণে বাইকার্বনেটের পরিমাণ বেড়ে যায়। এই বাইকার্বনেট এক্সক্রিশন হয় অন্য অ্যানায়নের পরিবর্তে, অন্য অ্যানায়নগুলো প্লাজমাতে আসে এবং বাইকার্বনেট এক্সক্রিশন হয়, এবং বাইকার্বনেট নিজেও একটা অ্যানায়ন। সো সে যেটা করে, আমরা বডিতে জানি যে
ক্যালসিয়ামের হোমিওস্টেসিস মেইনটেইন হয় তিনটা ফর্ম। প্লাজমাতে ক্যালসিয়ামের হোমিওস্টেসিস মেইনটেইন হয় তিনটা ফর্মে। 50% অলমোস্ট হাফ থাকে অ্যাক্টিভ ক্যালসিয়াম আয়নিক ফর্মে, একটা মেজর অংশ থাকে অন্য প্লাজমা প্রোটিন বাউন্ড অলমোস্ট 40%, বাকি যে 9 to 10% এটা থাকে অ্যালায়ন বাউন্ড, যেমন সাইট্রেট, ফসফেট এগুলো। সো এই টোটাল 100%। যে 50% আয়নিক ফর্মে থাকে দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ক্যালসিয়াম। বডির বিভিন্ন ফিজিওলজিক্যাল রোলে এই ক্যালসিয়ামটুকু কাজে লাগে। যখনই বডিতে কোনো ধরনের অ্যানায়ন বেড়ে যায় তখন সে ক্যাটায়নগুলোকে খোঁজে বাইন্ড করার জন্য। এখানে হাইড্রোজেন আয়ন ইউজড হয়ে যাচ্ছে, পটাশিয়াম আয়ন ইউজড হয়ে যাচ্ছে, সোডিয়াম আয়ন ইউজড হয়ে যাচ্ছে। তখন এক্সেসিভ বাইকার্বনেট বা অন্য যে অ্যানায়নগুলো তারা তখন তাদের চোখ পড়ে সেই ফ্রি ক্যালসিয়ামের উপরে। যখন সেই ফ্রি ক্যালসিয়ামের উপরে চোখ পড়ে তখন ফ্রি ক্যালসিয়াম সে বিভিন্ন অ্যানায়নের সাথে বাইন্ড করে এটা ইনঅ্যাক্টিভ হয়ে দাঁড়ায়। অর্থাৎ টোটাল ক্যালসিয়ামের পরিমাণ চেঞ্জ না হলেও অ্যাক্টিভ ফর্ম অফ ক্যালসিয়াম যেটা ফিজিওলজিক্যাল রোলের জন্য দায়ী, সেই অ্যাক্টিভ ফর্ম অফ ক্যালসিয়াম কমে যায়, যার ফলে ডেভেলপ করে ট্রানজিয়েন্ট হাইপোক্যালসেমিয়া। এবং এই পেশেন্টগুলো হাইপোক্যালসেমিয়ার কারণে টিটানিক স্পাজম বা হাইপোক্যালসেমিক টিটানি বা যে ধরনের ম্যানিফেস্টেশনগুলো হতে পারে সেই হাইপোক্যালসেমিয়ায় ভুগতে পারে। সো অ্যাজ এ হোল গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি খুব পারসিস্টেন্ট হয় তাহলে এই প্রবলেমগুলো ডেভেলপ করে: হাইপোন্যাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া এবং কখনো কখনো হাইপোক্যালসেমিয়া। যদিও এর বেশিরভাগই খুব থিওরিটিক্যাল, তবে পরীক্ষা এটা জিজ্ঞাসা করবে। এবং এই ক্রিটিক্যাল কেয়ার স্টেশনে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন খুব কমন একটা স্টেশন। সো আই থিঙ্ক আমরা এখন এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের এই মেটাবলিক কনসিকুয়েন্স গুলো বুঝতে পারবো। এটা জাস্ট একটাকে ফলো করে আরেকটা, একটা রেসপন্সে আরেকটা। সো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এমআরসিএস ওয়ারিয়র্স গ্রুপ ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে মেডস্টোর হেল্পলাইন নামে। আমরা এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি মেডস্টোর হেল্পলাইন ইউটিউব গ্রুপে আপলোড করতে থাকবো এবং আপনারা এটা সাবস্ক্রাইব করতে পারবেন। এবং আমরা আগামী 8th এপ্রিল এবং 10th এপ্রিল থেকে রেসপেক্টিভলি এমআরসিএস পার্ট এ এবং এমআরসিএস পার্ট বি এর ক্লাস শুরু করতে যাচ্ছি আন্ডার এমআরসিএস ওয়ারিয়র্স গ্রুপ। সো আমাদের টেলিগ্রাম গ্রুপে ডিটেইলড দেয়া আছে, আপনারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।